খুব সহজেই যদি বাড়িতেই বানানো যায় এই রকম নরম তুলতুলে বাটার নান, তাহলে বাইরে থেকে কিনে আনার আর কি দরকার। এই নরম নরম বাটার নানগুলো আজ আমি বাড়িতে প্রায় 15 জন গেস্টের জন্য তৈরি করেছি। আর তার সাথে রান্না করেছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন কোরমা, যা ভাত, রুটি, নান সবের সাথে অসম্ভব মজার খেতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি ভেবেছিলাম সন্ধ্যে থেকে স্টার্ট করব, তারপর মনে হলো কি জানি দুপুর থেকেই স্টার্ট করি। চেয়েছিলাম কিছুটা প্রিপারেশন, সন্ধ্যের প্রিপারেশনটা দুপুরেই করে রাখতে, যেহেতু অনেকগুলো নান, তারপরে এতগুলো চিকেন রান্না, তো একই টাইমে সন্ধ্যের দিকে যেহেতু টাইমটা কম থাকে, এখন 6:30টায় মগরবের আজানের পর কখন যে 7:30 8টা বেজে যায় বোঝাই যায় না। তাই জন্য ওই টাইমটাতে তো এত কিছু করা মানে একা হাতে সম্ভব হয়ে উঠবে না। তাই জন্য চেষ্টা করেছিলাম যে দুপুরের টাইম থেকে আমি প্রিপারেশন নেব। তো কালকে আর কি, যেহেতু আমার বোন এসেছিলো, তো অনেক কিছুই রান্না করেছিলাম, সেগুলো কিছুটা আছে আর কিছুটা আমি আজকে রান্না করছি যেহেতু বোন আছে। তো অতগুলো সব মানে মাংস রান্না, তারপরে কোফতা, টিকিয়া, এগুলো তো আছেই, তাই জন্য ভাবলাম অল্প একটু সবজি রান্না করি। তো সবজির মধ্যে আমি ঢ্যাঁড়স আর আলুর চচ্চড়িটা করছি। তো এইখানে সমস্ত রকম মশলা দিয়ে ঢ্যাঁড়স আর আলুটা ভালো করে কষিয়ে এখানে পানি দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে আসার জন্য, আর এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আর বাড়িতে অনেক বাচ্চা কাচ্চারা আছে, তো যাদের জন্য আমি এখানে এই আঝালা রান্নাটা করছি। তো এটা হলো ঝিঙে আলুর একটা আঝালা তরকারি। যেহেতু ইয়াসির আছে, আমার ননদের ছেলে মেয়েরা আছে, তো ওই বাচ্চাগুলো তো আর ঝাল খেতে পারবে না, তো ওদের জন্য আলাদা কি সবজি রান্না করব, ফের ডাল রান্না করব, তো তার থেকে ভালো ভাবলাম এই আঝালা তরকারিটা করে নিই। তো সমস্ত রকম যেগুলো আর কি আঝালা তরকারি লাগে, রসুন থেকে শুরু করে তেল, পেঁয়াজ আর একটুখানি জিরে মরিচ দিয়ে ভালো করে মেখে তেল দিয়ে বসিয়ে দিয়েছি পানি দিয়ে। আর ওইখানে আমার যে চচ্চড়িটা সেটাও হয়ে গেছে। তো একদিকে আমার আঝালা তরকারিটা হচ্ছে, আর একদিকে আমি তাই জন্য ভাবলাম চিকেনটা রান্না করে ফেলি, যেহেতু নানটা করতে অনেকটা সময় লাগবে, অতগুলো নান। তো এখানে আমি যে চিকেন কোরমাটা রান্না করছি একদমই ভিন্ন রকম একটা স্টাইলে রান্না। আর গেস্ট এলে এই প্রায় সময়ই আমি এই রান্নাটা করে থাকি, আর রান্নাটা করাটা খুবই সহজ। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে কিছু তেজপাতা আর ব্লেন্ড করে রাখা পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজটা আর লাল করার কোনো ঝামেলা নেই, তাই সময় একটুও লাগে না। একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে আদা রসুন দিয়ে সমস্ত রকম যে মশলা, আমরা যে বেসিক মশলাগুলো ইউজ করি সেই মশলাগুলো সব রকম দিয়ে দিয়েছি, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, তার সাথে সামান্য একটু নুন। এরপর পানি দিয়ে দিয়ে 2-3বার মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার যে কাঁচা ভাবটা একদমই যেন না থাকে। যেহেতু এর মধ্যে আমরা কাঁচা চিকেন একেবারে অ্যাড করে দেব, তো তাই জন্য মশলাটা ভালোভাবে কষানোটা খুবই প্রয়োজন। আর যখন আমরা চিকেনটা দিয়ে কষবো, তো সেরকম একটা চিকেন দিয়ে কষানো হয় না এই রান্নাটাতে, তো তাই জন্য মশলাটা আগে কষিয়ে নিতে হবে। আর এরপরে আমি দইটা অ্যাড করে দিচ্ছি, এটা ফাটিয়ে রাখা দই। তো এখানে না অল্প অল্প করে দইটা অ্যাড করতে হবে। একবারে দইটা যদি আমি অ্যাড করে নাড়াচাড়া করতে লাগি, তাহলে কিন্তু দইটা পুরোপুরিভাবে ফেটে যাবে, এরকম স্মুথ লাগবে না। তো এখানে অল্প অল্প দিয়ে দিয়ে আমি ভালো করে মিক্স করে এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখবেন যে দইয়ের যে একটু অতিরিক্ত পানিটা সেটা ছেড়ে গেছে, আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখানে তেলও ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানোও হয়ে গেছে। তো আমরা জানি যে তেল ছেড়ে যাওয়া মানেই মশলাটা কষানো হয়ে যায়। তো আমি এখানে যেটা করছি, ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। তো এরপরেই আমি যে ধুয়ে রাখা চিকেনটা এরকম কাঁচাই দিয়ে দিচ্ছি। তো আমার হাতে বেশি সময় ছিল না, তাই জন্য মানে চিকেনটাকে আমি লেবু আর নুন দিয়ে মাখিয়ে রাখিনি।
তো আপনারা পারলে লেবু দিয়ে একটুখানি মাখিয়ে রাখবেন। তো এতে করে যে মানে আষ্টে গন্ধটা সেটা কিন্তু চিকেনের চলে যায়। তো আমার কাছে যেহেতু সময় ছিল না, আর তাই জন্যই আমি চিকেনটা দিয়েই কিন্তু দেখবেন ওপর থেকে লেবুটা দিয়ে দিলাম। তো এতে করে কিন্তু একটুও ওইরকম গন্ধ বেরোবে না। তো এখানে আমি 5-7 মিনিট মতন নাড়াচাড়া করে মানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই, চিকেনের যে পানিটা বেরোবে সেইটা দিয়ে কিন্তু চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে নেওয়ার পর কতটা পানি বেরিয়েছে। তো এই পানি থাকা অবস্থাতেই চিকেনটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাস্ট একটু কষিয়ে মতো নিতে হবে। যে খুব যে অনেকক্ষণ ধরে কষাতে হবে সেটা কিন্তু না, প্রায় 10 মিনিট মতো কষালেই এনাফ। তো কষানোর পর এরকম যখন তেল ছেড়ে দেবে তখনই অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি, যতটা আমার ঝোল প্রয়োজন সেই হিসাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকতে হবে যতক্ষণ না তেলটা ভালোভাবে বেরোয়। তেলটা ভালোভাবে বেরোনোর পরই পানিটা অ্যাড করেছি আমি, ঝোলটা মানে কতটা আমার দরকার সেই হিসাবে। আর লাস্টে দিয়ে দিলাম যে কাজু, চারমগজ, পোস্তর যে পেস্টটা, সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম ঝোলটা যাতে ঘন হয়। যেহেতু নান বা রুটি দিয়ে মানে খাওয়ার জন্য গ্রেভিটা করছি, তো গ্রেভিটা একটু ঠিক না হলে না খেতে ভালো লাগে না, তো সেই কারণেই এগুলো অ্যাড করা। তো ওইটাও একটু আমি ভালো করে মানে চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু মিঠা আতর আর একটুখানি গোলাপ পানি। এগুলো দেওয়ার পর একটুও আর মানে ফোটাতেও হবে না, চাপা দিয়েও রাখতে হবে না, তো জাস্ট ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করলেই হবে। আর এখানে একটা জিনিস মানে নোটিস করতে হবে যে আমি কিন্তু খুব একটা বেশি ধনেপাতা দিইনি, জাস্ট গার্নিশের জন্য দিয়েছি, টেস্টটাকে মানে যে যাতে না খারাপ করে সেই হিসাবে অত আমি ধনেপাতা কিন্তু অ্যাড করিনি। তো এখানে আমি টেবিলটা সাজিয়ে নিচ্ছি। তো যেহেতু দুপুরেই মাংসটা করে নিয়েছিলাম তো খাবার টেবিলে, তাই জন্য মাংসটাও আমি দিয়ে দিয়েছি। আর যা যা ছিল কালকের সেগুলোও আমি গরম করেছি। যে মাংসের রেজালাটা করেছিলাম সেটা, আজকের আমার ঢেঁড়স আলুর চচ্চড়ি, কিছু কোফতা আমি ফ্রাই করেছি, আচ্ছা কোফতার যে কারিটা ছিল সেটা একটু ছিল, আর এখানে আজালার তরকারিটা। তো এখানে সবাইকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি। তো এখানে খাওয়া দাওয়া চলছে। আচ্ছা, এরপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। যদিও বা এখন যদি আমি নানের প্রিপারেশনটা করে রাখতাম তাহলে অনেকটা মানে অ্যাক্টিভ হওয়ার জন্য অনেকটা টাইম পেত নান, কিন্তু কিছু করার নেই, এখন একটু রেস্ট নিতেই হবে। তো এই টাইমটা এখন রেস্ট নিচ্ছি। আর এই যে এই আচারটা হচ্ছে আমের মিষ্টি আচার, এটা মা পাঠিয়েছিল। তো মাঝে মাঝেই খাওয়া হয়, খুব একটা খাওয়া হয় না। তো এখানে আমি আর বোন মিলে আগে খেয়ে নিচ্ছিলাম, তারপর এটা বাইরে সবাইকে, আমার ননদ আরও যারা যারা ছিল সবাইকে খেতে দিয়েছিলাম। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেলে আমি চলে এসেছি নানটা মাখবো বলে। তো এখানে পানি দিয়ে ড্রাই ইস্টটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তো এটাকে মিক্স করে একটুখানি আমি অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেব, প্রায় 5 থেকে 10 মিনিট মতন রাখলেই এনাফ। তো এটা আমি এরকম মিক্স করার পর 5 থেকে 10 মিনিট আমি রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে ময়দাটা অ্যাড করছি, প্রায় 1.5 কিলোর মতন আমি এখানে ময়দা অ্যাড করছি। তো এখানে আমি প্রথমে যে 1 কিলোর যে প্যাকেটটা হয় সেটা আগে দিয়ে দিয়েছি, তারপর এখানে 1/2 কিলোর প্যাকেট দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ রেখেছি বেলে নেওয়ার জন্য। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু নুন। তো আমার কাছে যদি গুঁড়ো দুধটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যদি গুঁড়ো দুধটা থাকতো তাহলে কিন্তু আমি ইস্ট, চিনি আর নুন দেওয়ার পরেই কিন্তু গুঁড়ো দুধটা অ্যাড করে দিতাম, তারপরেই আমি ময়দাটা অ্যাড করতাম। কিন্তু আমার কাছে গুঁড়ো দুধটা ছিল না বলে ময়দাটা অ্যাড করার পর আমি কিন্তু এখানে লিকুইড দুধ অ্যাড করেছি। তো লিকুইড দুধটা দেওয়ার পর এখানে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ময়দাটা কিন্তু মেখে নিতে হবে।
তো ময়দাটা এরকমভাবে মাখতে হবে যেন আঠালো আঠালো ভাব থাকে, যেমন আমরা ইউজুয়ালি ময়দা আর কি মাখি সেরকমটা হবে না, যেন হাতে লেগে লেগে যায় ওরকম আঠালো টাইপের আটাটা আর কি মেখে নিতে হবে। আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের কোনো কাজে আসে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম আঠালো মতন ডোটা যখন মাখানো হয়ে যাবে তো একটুখানি আরও মেখে নেওয়ার পর মানে ওপরের যে লেয়ারটা হালকা পাতলা একটু অল্প আর কি সমান করে দিলেই হবে। সমান করে নেওয়ার পর এখানে আমি যে সাদা তেল বা যে রিফাইন্ড অয়েলটা সেইটা কিন্তু আমি ওপর থেকে এরকম লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইটার ডোটার কিন্তু দুপাশেই ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পরে যখন আমরা লেচি বানাবো বা মানে বেলবো তখন কিন্তু সমস্যা হবে। তো এক পাশে আমার লাগানো হয়ে গেছে, তো ওই পাশটাও হালকা আর কি একটু সমান করে নেওয়ার পর ওই পাশটাতেও সুন্দর করে কিন্তু আমি তেল দিয়ে নিচ্ছি। এরপর কমপক্ষে 3 ঘন্টা আর বেশি হলে 4-5 ঘন্টাও রাখা যায় অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এখানে বেশি সময় ছিল না, প্রায় আমি 2.5 ঘন্টার মতো কিন্তু এইটাকে রেস্ট হতে দিয়েছিলাম। কার কাছে এসছো? মিমি কার জন্য এসছে? বলো ইয়াসির। আছি। তো এখানে 2.5 ঘন্টার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে, আর এই যে হাত দিলে এরকম যেন হাতটা ঢুকে যায় এতটা কিন্তু অ্যাক্টিভ হতেই হবে, না হলে কিন্তু নানটা খেতে একটুও ভালো লাগবে না। মানে আপনি ভাবছেন যে 1 ঘন্টা কি আধা ঘন্টা অ্যাক্টিভ করতে রেখে দেব তারপরে আমি নানটা আর কি বানিয়ে নেব, তাহলে কিন্তু খেতে একটুও ভালো হবে না। তো এরকম হাতটা ঢুকে যায় মানে অতক্ষণ কিন্তু অ্যাক্টিভ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখতেই হবে। তো যেহেতু তেল দিয়েছিলাম তো লেচি কাটতে গিয়ে কিন্তু হাতে একটুও লেগে যাবে না, যতই ডোটা আঠালো হোক না কেন। দেখছেন আমার হাতে কিন্তু একটুও আটা লেগে নেই। তো এরকম করে আমি একটা একটা করে সবকটা লেচি কেটে নিচ্ছি। তো এই যে এখানে কেটে রেখেছি। যত দেখবেন লেচিগুলোকেও টাইম দিয়েছেন ওরাও কিন্তু মানে আরও বেশি ফুলে যাবে। তো এখানে আমি একটা করে লেচি নিয়ে সুন্দর মতো বেলে নিচ্ছি। তো যেহেতু এরকম বাটার নান বানাচ্ছি তো এরকম সেকে বানাবো, যেহেতু এটা তান্দুরি নান না, তো তান্দুরি নান হলে অন্য শেপ দিতাম বা মানে পানি দিয়ে ওটাকে করতে হতো, তো আমি সেইটা করছি না। যেহেতু আমারটা দুধ দিয়ে করা তো সেই কারণেই এরকম নর্মালি আমি যে ময়দা দিয়ে এরকম গোল গোল টাইপের বেলে নিয়েছি, আর সুন্দর করে দুপাশটা ভালো করে আমি সেঁকে নিচ্ছি। তো প্রথম পাশটা কিন্তু মানে সেকার পর ঠিক এইরকম দেখতে লাগবে যেমনটা নানের হয়। এক পাশটা এরকম দেখতে লাগে, যেহেতু ভাট্টিতে দেওয়ার পর দেখবেন যে আমরা যখন রেস্টুরেন্ট থেকে কিনে খাই নানটা, তো ওরা যেহেতু ভাট্টিতে একদম সাঁটিয়ে দেয় সেকার জন্য, তো তখন এক পাশটা ঠিক এরকম টাইপেরই হয়। তো দেখুন এক পাশটা এরকম হবে, আর আরেক পাশটা যেরকম হবে, যেরকম আমরা রুটির যখন রুটি সেকি যেরকম হয় সেরকম হবে। তো এই তো এখানটা আরেক পাশটা এরকমভাবে হালকা করে সেকে নিচ্ছি। খুব একটা লাল না করলেও হবে, হালকা কাঁচা ভাবটা চলে গেলেই এনাফ। তো এই তো দেখুন কতটা ফুলেছে, আর এরকম খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো আমার কাছে বেশি সময় ছিল না, নাহলে আমি কি করি যখন নানটা হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু বাটার ওপর দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে তারপরে মানে নানটাকে তুলে প্লেটে রাখি। তো যেহেতু অনেকজনের নান তো আমার কাছে সময় ছিল না, তো একদিকে আমার হাজব্যান্ড ওইখানে বাটারগুলো লাগিয়ে দিচ্ছে আর আমি একটা একটা করে সেকে কিন্তু পাশে আমি রেখে দিচ্ছি। আর যখন আমি কম মানে নান করি তখন কিন্তু সাথে সাথেই আমি বাটার লাগিয়ে তুলে নিই, এতে করে কিন্তু খুবই সুবিধা হয়।
2 থেকে 3টে করে নান শেখার পর যখন দেখবেন যে আটা আটা হয়ে আছে, তো মানে প্যানটা তখনই কিন্তু ভালো করে মুছে নিতে হবে। আর না মুছে যদি দিয়ে দিই তখন নানের কালারটা না এরকম সাদা সাদা হবে না, তখন কিন্তু নানগুলো লাল হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। ওই আটার যে পাউডারি পাউডারি ভাবটা সেটা কিন্তু থেকে যাবে, তো তখন আর নানটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই জন্য চেষ্টা করবেন যে একটা হোক বা 2টো হোক, মানে পরপর পরপর কিন্তু প্যানটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। তো এইখানে আমি একদিকে বেলে নিচ্ছি আর একদিকে সেঁকে নিচ্ছি, আর একটা একটা করে কিন্তু সাইডে প্লেটে রাখতে থাকছি। তো একদিকে আমার হাজব্যান্ড একটা একটা করে কিন্তু বাটার লাগিয়ে দিচ্ছে। তো এখানে প্রায় অনেক কটাই মানে হয়ে গেছে নান, তো সেইগুলো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম, তো সেরকমভাবে দেখাতে পারিনি যে ওগুলো কতটা সফট হয়েছে বা এরকম বাটারি হয়েছে। তো লাস্টে যখন আমার প্রত্যেকটা হয়ে গেছে, তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি, কতটা বাটারি আর কতটা তুলতুলে হয়েছে। দেখুন এক একটা মানে নানের যে যে মোটা যতটা আর কি রাখতে হয় সেরকমই মোটা আছে, তাই জন্য দেখতেও সুন্দর লাগছে আর খুবই টেস্টিও হয়েছিল যেহেতু বাটারি বলে। বাটার নানে কিন্তু বাটার দিতে একটুও কিপটেমি করা যাবে না, যত বাটার কম দেবেন তত কিন্তু অত টেস্টি লাগবে না, আর যত বাটার বেশি দেবেন খেতে কিন্তু অতই টেস্টি হবে। তো এখানে গরম গরম নানের সাথে গরম গরম চিকেন আমি সার্ভ করে নিচ্ছি, আর ওয়েট করা যাচ্ছে না, তাই জন্য এরকম গরম গরম নানই এখানে ছিঁড়ে আমি একটা বাইট তুলে নিচ্ছি। তো আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।